আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসে থাকা একটা ছোট গল্প নিয়ে আলোচনা করব, যে ছোট গল্পটার নাম হচ্ছে বহুরূপী। পেজ নাম্বার দেখে নাও, 74, পেজ নাম্বার 74। এবার বহুরূপী গল্প বা সুবোধ ঘোষ সম্পর্কে আলোচনা করবার আগে অতি অবশ্যই আমরা জেনে নেব যে এই বহুরূপী গল্পটা থেকে পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে। বহুরূপী যেহেতু একটা ছোট গল্প, সেজন্য এখান থেকে পরীক্ষায় 4 ধরনের প্রশ্ন আসবে। এমসিকিউ, বহুবিকল্পীয় প্রশ্ন, এসএকিউ, কম বেশি 20 শব্দে উত্তর, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর যেটা থাকবে সেটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্ন। মার্কস কীরকম থাকতে পারে? এমসিকিউগুলো প্রত্যেকটা 1, এসএকিউগুলো প্রত্যেকটা 1। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রত্যেকটা 3 নম্বর করে, একটা ফ্ল্যাট 3 নম্বরের কোয়েশ্চেন তুমি পেতে পারো, বা 1+2, 1+1+1 এরকমভাবে ভেঙে ভেঙেও কিন্তু তুমি পেতে পারো। ব্রড কোয়েশ্চেন্সের মার্কস থাকবে 5, সেখানেও একই কথা, একটা ফ্ল্যাট 5 মার্কসের পেলে, বা 1+4, 3+2 এরকমভাবে ভেঙে ভেঙেও তুমি পাবে। যত ভালো করে পড়াটা করবে, যেভাবে আমি ঠিক পড়াচ্ছি সেই অ্যাঙ্গেল থেকে যদি পড়ো, বানান ভুল যদি একদম অ্যাভয়েড করতে পারো, তাহলে এই সব কটা থেকেই কিন্তু তুমি ফুল মার্কস স্কোর করতে পারবে। কেমন? এবারে তাহলে চলে এসো, আমরা গল্পটা শুরু করব তো বটেই, তার আগে একটু সুবোধ ঘোষ সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা জেনে নেওয়া যাক। তাহলে পেজ নাম্বার চলে এসো, 79, 79 পৃষ্ঠা। 79 পৃষ্ঠায় কি বলা হচ্ছে দেখো সুবোধ ঘোষ সম্পর্কে। খেয়াল রেখো একটু যে পুরোটাই কিন্তু পড়তে হবে আমাদের, কারণ এখান থেকে খুব ছোট ছোট কোয়েশ্চেন্স আসে, তো আমি টিক মার্ক করে দিলাম সেই জন্য। আর যে জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আন্ডারলাইন করতে করতে যাব, তোমরাও হাতের কাছে পেন্সিল রেখো। জন্ম মৃত্যু সাল এখানে দেওয়াই রয়েছে, 1910 জন্মসাল, 1980-তে তার মৃত্যু হয়। সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল এখনকার বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে, ত্রিজামা, ভারত প্রেম কথা, যৌতুকগৃহ, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস, ক্যাকটাস প্রভৃতি। ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস, নাটক, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তাহলে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ হয় মানুষটির, কিন্তু দেশের বাড়ি যেটাকে বলি আমরা, সেই দেশের বাড়ি ছিল এখনকার বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের অন্তর্গত বহর গ্রামে। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কর্মজীবনে বহু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছেন, যেগুলোরই প্রতিফলন ঘটেছে তার ছোট গল্পে, তার উপন্যাসে প্রভৃতিতে। অজস্র ছোট গল্প লিখেছেন, যেগুলো আমরা টিকমার্ক করে দিয়েছি। এগুলো কিন্তু পড়া খুব দরকার, কারণ ধরো এমসিকিউতে তোমাকে 4টে অপশান দিল, তার মধ্যে একটা হয়তো তার লেখা, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সুবোধ ঘোষের লেখা, ফলে এইগুলো খুব দরকার। এবারে গল্প উপন্যাস ছাড়াও তিনি অনেক নাটক, প্রবন্ধ, বিভিন্ন রিসার্চ পেপার বা গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। পুরস্কার কি অর্জন করছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তাহলে এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে নেব, সুবোধ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলি কি কি?
সুবোধ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলি কি কি? আর এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে সুবোধ ঘোষ কি সম্মাননা অর্জন করেন? কি সম্মাননা অর্জন করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, গোল্ড মেডেল, যার নাম জগত্তারিণী। কেমন? এই বেসিক ইনফরমেশন আমাদের জানা হয়ে গেল। এবারে আমরা গল্পে প্রবেশ করব। প্রথমেই আমি এখানে যেটা ছেলে মেয়েদের জন্য দিয়ে নেব সেটা হচ্ছে মূল গ্রন্থ, অর্থাৎ এই যে ছোট গল্পটা এটি কোন মূল গ্রন্থের অন্তর্গত। মূল গ্রন্থ হচ্ছে সুবোধ ঘোষের গল্প সমগ্র ৩য় খণ্ড। সুবোধ ঘোষের গল্প সমগ্র ৩য় খণ্ড। প্রকাশকাল ১৯৯৪ খ্রিস্টাব্দ। এই খণ্ডটি প্রকাশিত হয় ১৯৯৪ খ্রিস্টাব্দে। এবারে আরেকটা জিনিস এখানেই আমি দিয়ে দিচ্ছি, বহুরূপী কাদের বলা হয়? বহুরূপী, যারা বহুরূপ, তুমি ছদ্মবেশ বলতে পারো, যারা বহুরূপ ধারণ করে জনমনোরঞ্জনের মাধ্যমে জীবিকা অর্জন করে, জনমনোরঞ্জনের মাধ্যমে জীবিকা অর্জন করে, তাদেরকেই আমরা বহুরূপী বলে থাকি। অর্থাৎ দেখবে চলতি কথায় যেটাকে আমরা সংসাজা বলি, দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় বা চড়কের সময় দেখবে বিভিন্ন ব্যক্তি কখনো শিব কখনো কালী এরকম সেজে বেরোচ্ছেন, সেরকমই অভিনয় করছেন, সেরকমভাবেই তারা রোজগার করছেন। এই যে একটা লৌকিক পেশা, আমাদের সমাজে ছড়িয়ে থাকা বিভিন্ন যে লৌকিক পেশা তার মধ্যেই অন্যতম হচ্ছে বহুরূপী। এরা বিভিন্ন রকম রূপ তথা ছদ্মবেশ ধারণ করেন এবং সেই রকমই অভিনয় ইত্যাদির মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন তথা জীবিকা অর্জন করেন এইভাবেই। তো সেই বহুরূপীকে নিয়ে এই গল্পটার মধ্যে কি আছে পড়তে পড়তে আমরা জানতে পারবো। টিকমার্ক করে দেবে বহুরূপী, যাতে বানান ভুল না হয় দেখে নেবে সে ব্যাপারটায়। লেখক সুবোধ ঘোষ, এখানটায় খুব ভুল হয় ছেলে মেয়েদের, সুবোধ ধ। শুরু হচ্ছে কিভাবে দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা বলছেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা,
থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে এই যে আমরা, আমি মানে সবসময় যে কবি বা লেখক হতে হবে এমন কিন্তু কোনো অর্থ নেই। এখানে যেরকম আমরা অর্থাৎ আমি এবং তার বন্ধু বান্ধবেরা, আমরা ধরে নেব গল্প কথক, এখানে কিন্তু কোনো মতেই লেখক সুবোধ ঘোষ নন। ব্যাপারটা যেটা হচ্ছে, হরিদা বলে একজন ব্যক্তি আছেন, তিনি কে, কি তার পরিচয়, তিনি কি করেন, এগুলো সব ধীরে 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 আমরা জানতে পারবো, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আপাতত যেটা আমরা দেখছি যে একদিন হরিদার বাড়িতে তার বন্ধুরা এসে গল্পগুজব শুরু করেছেন। হরিদা তখন উনুন ধরাতে ব্যস্ত ছিলেন। এবার বন্ধুরা এসে গল্পে গল্পে বলছেন যে জানেন হরিদা কি কাণ্ড হয়েছে। এবার তখন তো হরিদা উনুন ধরাতে ব্যস্ত, তো উনুনের মুখে ফুঁ দিয়ে অনেকটা ধোঁয়া উড়িয়ে নিয়ে যখন উনুনটা ধরেছে, তখন হরিদা বলছে, না আমি তো কিছুই শুনিনি। বন্ধুরা আরো উত্তেজিত, সে কি জগদীশবাবু যে কি কাণ্ড ঘটিয়ে বসেছেন, আপনি কিছুই শোনেননি? হরিদা বলছেন, জগদীশবাবু বড় মানুষ, বড় সড়ো মানুষের খবর আমি সামান্য মানুষ কেমন করে শুনবো বলো, আমাকে বলবেই বাকে। তখন বন্ধুরা তাকে সেই গল্পটা শোনাচ্ছে। কি হয়েছে জানেন, জগদীশবাবুর বাড়িতে 7 দিন ধরে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন এবং এতটাই ত্যাগী মানুষ, এতটাই কৃচ্ছ সাধন করেন যে সারা বছরে শুধুমাত্র একটা হর্তুকি খান, এছাড়া আর কিচ্ছু খান না। এবং সন্ন্যাসীর বয়সও নাকি 1000 বছরেরও বেশি। এইটুকু শুনে হরিদা বলছেন, আচ্ছা সন্ন্যাসী কি এখনো আছেন? বন্ধুরা বলছেন, না যদ্দূর জানি চলে গেছেন। তখন হরিদা একটু দুঃখ করছেন, একটু আক্ষেপ হচ্ছে যে ইস, থাকলে না হয় গিয়ে একবার পায়ের ধুলো নিয়ে আসা যেত। তো এইখান থেকে আমরা একটু ছোট্ট কোয়েশ্চেন নিয়ে নিই। বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? বক্তা কে? একটা কথা বলে রাখি, এসএকিউ গুলো যখন, এই ছোট্ট ছোট্ট কোয়েশ্চেনগুলো যখন দিচ্ছি, তখন সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে খুব দরকার না হলে উৎস লেখার প্রয়োজন হয় না। তো এখানে একটু দরকার রয়েছে, সেজন্য বহুরূপী গল্প থেকে উদ্ধৃত এই অংশটির বক্তা হলেন হরিদা। কেমন? এবারে যেটা হচ্ছে সেটা হলো এই জায়গাটা, এই জায়গাটা তুলে কোয়েশ্চেনটা কি, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার পরিচয় দাও। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার পরিচয় দাও। আনসার কি হবে তাহলে? জগদীশবাবুর বাড়িতে 7 দিন ধরে যে সন্ন্যাসী এসেছিলেন, পয়েন্ট নাম্বার 1 তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী। পয়েন্ট নাম্বার 2 হিমালয়ের গুহাতে থাকেন। পয়েন্ট নাম্বার 3 সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। পয়েন্ট নাম্বার 4 সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এবার এই যে হরিতকি, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে হরিতকিটা কি। হরিতকি হচ্ছে কবিরাজি ওষুধ ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত কবিরাজি ওষুধ ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত হলদে রঙের
কোষ্ঠে ফল, মানে একটু কোষ্ঠে কোষ্ঠে খেতে হবে, খুব একটা মানে টকও নয় মিষ্টিও নয়, একটু কষা কষা ভাব আর কি, যেটা কবিরাজি ওষুধের ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে। তো এবার বন্ধুদের এই এত কথাবার্তা শুনে হরিদার খুব ইচ্ছে হয়েছে যে হ্যাঁ, এত উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন, এখনো কি আছেন? তো তখন বন্ধুরা বলছেন যে না না, চলে গেছেন। তখন হরিদা আক্ষেপ করে বলছেন যে ইস, থাকলে একবার গিয়ে তার পায়ের ধুলো নিতাম। তখন কি হচ্ছে, বন্ধুরা বলছেন তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস, শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছেন কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বলছেন বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা যেটা পেলাম, হরিদা যখন আক্ষেপ করে বলছেন যে সন্ন্যাসী এখনো থাকলে তিনি একবার গিয়ে অন্তত তার পায়ের ধুলো নিতেন, এত বড় মাপের সন্ন্যাসী। বন্ধুরা বলছেন যে না না, সেটি হবার নয়, কারণ সন্ন্যাসী পায়ের ধুলো খুব দুর্লভ জিনিস, একমাত্র জগদীশবাবু ছাড়া আর কেউই নিতে পারেননি। জগদীশবাবুই বা কিভাবে নিলেন? তিনি সন্ন্যাসীকে একদিন একটা সোনার বোল লাগানো কাঠের খড়ম দিলেন। খড়ম তোমরা মোটামুটি সবাই দেখেছো যে কাঠের তৈরি হয়, এবং তার ওপরে যে উঁচু হয়ে থাকে আংটাটা, ওইটাকে বলা হয় বোল। এবার জগদীশবাবু ওই বোলটাকে করেছেন সোনার। তো সেই সোনার বোল লাগানো একজোড়া কাঠের খড়ম সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন সন্ন্যাসী আর কি করবেন, বাধ্য হয়ে তিনি সেই খড়মটা পরলেন, আর সেই ফাঁকে টুক করে তাকে প্রণাম করে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন। হরিদাস সব শুনে টুনে একটাই কমেন্ট করছেন, বাহ, এটা তো বেশ মজার ব্যাপার। বন্ধুরা সেটা অতটা খেয়াল করছে না, তারা তখন গল্প বলার উত্তেজনার চোটে বলেই যাচ্ছে শুধু কি তাই, সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু আরও কি করলেন, একটা 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে দিয়ে দিলেন। সন্ন্যাসী দেখলেন বটে, কিন্তু কিচ্ছু বললেন না, শুধু একটু হাসলেন আর চলে গেলেন। এবার এই গল্পটা শুনে হঠাৎ করেই কেন জানি হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন, অনেকক্ষণ চুপ করে থাকলেন। বন্ধুরা যে কি বলছে কি না বলছে সেদিকে যেন তার কানই নেই, মনও নেই। এদিকে হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, বন্ধু বান্ধবদের জন্য চায়ের জল ফুটছে। এবার 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা এবার তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন। কেমন? এবার আমরা কোয়েশ্চেন নেব, সে ভয়ানক দুর্লভ জিনিস কোনটি? ভয়ানক দুর্লভ জিনিস হিমালয় থেকে যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন তার পদধূলি ভয়ানক দুর্লভ জিনিস হয়ে গেল। এবারে এটা হচ্ছে এই জায়গাটা, এই কোয়েশ্চেনটা, এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসবে, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন?
জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন? তোমার আনসার কি হবে? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। বাধ্য হয়ে সন্ন্যাসী সেই খড়মটা পরবার জন্য পায়ে গিয়ে দিলেন, সেই খড়ম পরলেন, আর সেই ফাঁকে ওইটুকু সময়ের মধ্যেই জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন। এবার হরিদা কেন বলছেন যে বাহ, এ তো বেশ মজার ব্যাপার? কি মনে হয় তোমাদের এই ঘটনাটার মধ্যে মজার ব্যাপার কি? আমরা এক কোয়েশ্চেনটা আগে নিয়ে নিই। মজার ব্যাপার কোনটি এবং কেন? কোনটি এবং কেন? কোনটি তো বুঝতেই পারছো যে জগদীশবাবু তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, সন্ন্যাসী বাধ্য হয়ে সেই খড়মটা পরলেন, আর সেই ফাঁকি জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন। এইটা হচ্ছে হরিদার মতে মজার ব্যাপার। কেন মজার ব্যাপার একটু ভালো করে ভেবে দেখো। যে সন্ন্যাসী সর্বত্যাগী একজন মানুষ, হিমালয়ের গুহাতে থাকেন, যিনি নাকি সারা বছরে একটা হর্তুকি ছাড়া আর কিছুই খান না, তার কৃচ্ছ সাধন এক নিমেষে কোথায় চলে গেল? যখনই তিনি সোনার বোল লাগানো খড়ম দেখলেন, সঙ্গে সঙ্গে তার আত্মসংযমের বাঁধ ভেঙে গেল। তিনি সেই খড়ম পরবার জন্য পা বাড়িয়ে দিলেন। এইটাকেই হরিদার মনে হয়েছে মজার ব্যাপার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সন্ন্যাসী কিন্তু সত্যিকারের সন্ন্যাসী নন, ইনি একজন ভণ্ড সন্ন্যাসী। কারণ যিনি সত্যিকারের সন্ন্যাসী হবেন, কোনো লোভ, মোহ, মায়া, আসক্তি কোনো কিছুই কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অথচ ইনি যেই সোনার বোল লাগানো খড়মটি দেখলেন, অমনি সেটা পরবার জন্য পা বাড়িয়ে দিলেন, তার আত্মসংযমের বাঁধ ভেঙে গেল। তাহলে এইটাকেই এই জন্যেই হরিদা বলছেন মজার ব্যাপার। আচ্ছা, এবারে তাহলে কি হচ্ছে? এবারে হরিদার পরিচয়টা আসছে। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে একটা ছোট্ট ঘরে, শহরের, কলকাতা শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর একটা ছোট্ট ঘরে হরিদার বাস, এবং এই ছোট্ট ঘরটাই হরিদা সহ তার বাকি যে 3 বন্ধু রয়েছে তাদের সকাল সন্ধ্যের আড্ডা দেবার জায়গা। এবার হরিদা মানুষটা এতটাই গরিব যে তিনি চা যে করবেন, চায়ের জলটুকু দেওয়া ছাড়া তার আর কোনো সামর্থ্য নেই। সেজন্য হরিদার বন্ধুরাই চা, চিনি, দুধ ইত্যাদি আনে, হরিদা শুধু তার উনুনের আঁচে জলটা ফুটিয়ে দেন। তাহলে এইখান থেকে একটা কোয়েশ্চেন খুব আসে, হরিদা কোথায় থাকেন? হরিদা কোথায় থাকেন? তোমার আনসার হচ্ছে শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর একটা ছোট্ট ঘরে হরিদা থাকেন। কেমন? আর কজনে মিলে আড্ডা দেয়? 4 জনে মিলে। কখন সেই আড্ডা বসে? সকালে সন্ধ্যায় সেই আড্ডা বসে। হয়ে গেছে। এবারে হরিদার পরিচয় আসছে। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে।
ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এই লাস্ট লাইনটা আমরা একটুখানি মার্ক করে নেব। বলা হচ্ছে যে হরিদা খুব গরিব মানুষ, খুবই গরিব মানুষ, কিন্তু কাজ করতে যেন হরিদার প্রাণের মধ্যেই কোথাও একটা বাধা আছে। চাইলে হরিদা কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়েই যেতে পারেন, কিন্তু ওই যে রোজ নিয়ম করে ঘড়ির কাঁটায় সময় বেঁধে দিয়ে একঘেয়ে কাজ করে যাওয়া, এইটাতে হরিদার ঘোরতর আপত্তি। সেই জন্যেই হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় চাল ফোটে না, চাল বাড়ন্ত বলে, অনেক সময় শুধু জলই ফোটে। এই একঘেয়ে অভাবটাকে হরিদা সহ্য করবেন সেও ভালো, কিন্তু এই একঘেয়ে কাজ করে যাওয়াটা, এটাতে হরিদার প্রাণের মধ্যে থেকেই একটা প্রবল বাধা আছে। কেমন? তাহলে এই জায়গাটা, এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অর্থ বুঝিয়ে দাও। অর্থ কিন্তু আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিয়েছি। এবার এই জায়গাটা, ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, এই লাইনটা তুলে ইচ্ছে করলে হরিদা কি ধরনের কাজ পেয়ে যেতে পারেন? ইচ্ছে করলে হরিদা কি ধরনের কাজ পেয়ে যেতে পারেন? ইচ্ছে করলে হরিদা কি ধরনের কাজ পেয়ে যেতে পারেন? ছোট্ট কোয়েশ্চেন, ছোট্ট আনসার। ইচ্ছে করলেই হরিদা কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন। কেমন? এবারে যেটা, সেটা হচ্ছে যে হরিদার পক্ষে সম্ভব নয়, এই লাইনটাকে তুমি যদি তোলো, হরিদার পক্ষে কি সম্ভব নয়? কারণ এখনকার দিনে কিন্তু মাধ্যমিকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন দেওয়া হয়, এখন একটু ভালো করে পড়তে হবে। হরিদার পক্ষে কি সম্ভব নয়? একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। ক্লিয়ার হয়ে গেল তাহলে? এবারে যেটা আসছে যে একঘেয়ে অভাবটাকে হরিদা সহ্য করবেন সেও ভালো, কিন্তু এই যে একঘেয়ে কাজ, রোজই ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে একই কাজ রোজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়, তার প্রাণের মধ্যেই এই বিষয়ে একটা বাধা আছে। তাহলে হরিদা করেনটা কি? লেখক বলছেন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। তাহলে কোয়েশ্চেনটা, এই লাইনটা তুলে, সেটাই যে হরিদার জীবনের পেশা, লাইনটা হচ্ছে
হরিদার পেশা কি? হরিদা হলেন পেশায় একজন বহুরূপী। এবার এই লাইনটা তুলে, যেটা আমি এক্ষুনি দেখালাম, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে। আমি কোয়েশ্চেনটা দিয়ে নিচ্ছি। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের, একটু স্টার বসিয়ে দিলাম এখানটা, স্টারটা চলে গেল একদম তলায়, পরিচয় দাও। এরপর থেকে যেগুলো যেগুলো আসবে আমরা বোঝাতে বোঝাতে যাব, সেই সবকটাই কিন্তু এর মধ্যে পড়বে। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এবার 1 নম্বর ঘটনা আসছে। এই যে আমি বলেছিলাম এই লাইনটা, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, যেখান থেকে একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসে যে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। সেই বৈচিত্র্যের পরিচয়গুলো এবার আসছে। যে হরিদা মাঝে মাঝে, প্রত্যেক দিন কিন্তু নয়, মাঝে মাঝে বহুরূপী সেজে পথে বের হয়ে পড়েন। মাঝে মাঝে সত্যি উপোস করেন, কারণ এতটাই গরিব তিনি। তার ভাতের হাঁড়িতে চালের বদলে অনেক সময় শুধুই জল ফোটে। কিন্তু মাঝে মাঝে হরিদা যখন বহুরূপী সেজে পথে বের হন, সে এক অপরূপ রূপ। অনেকেই চিনতে পারে না, আর 2-1 জন চিনে ফেলে। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা খুব বিরক্ত হয়ে হয়তো 2-1 পয়সা দিয়ে দিল। এবার কিরকম কিরকম বহু রূপ ধারণ করে। 1 নম্বর দেখো, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান-ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এই লাইনটাই হচ্ছে গল্পটার কি লাইন বা কি ফ্যাক্টর। অর্থাৎ হরিদা যখনই যে সাজ গ্রহণ করেন, তখনই সেই চরিত্রটার সঙ্গে পুরো মিলেমিশে একাকার হয়ে যান, একাত্ম হয়ে যান যাকে বলা যেতে পারে। কারণ শুধু সেই চরিত্র অনুযায়ী সাজ গ্রহণ করাটাই যথেষ্ট নয়, সেই অনুযায়ী অঙ্গভঙ্গি করা, সেই অনুযায়ী কথাবার্তা বলা, সব মিলিয়ে এমন একটা তোমাকে বিষয় তৈরি করতে হবে যাতে বোঝা যাবে যে তুমিই জানো ওই লোকটা। হরিদা ঠিক সেই রকমই করছেন। তিনি একদিন দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডের কাছে গেছেন পাগল সেজে। ঠিক পাগলরা যেরকম করে, একদম বদ্ধ পাগল, মুখ থেকে লাল ঝরে পড়ছে, চোখ দুটো কটকট করছে লাল, গলায় টিনের কৌটোর একটা মালা, পরনে একটা ছেঁড়া কম্বল জড়ানো। এবং পাগলের আচরণ তো বোঝা যায় না, একটা থান-ইট তুলে নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। যাত্রীরা আ আ আ করে সে আতঙ্কের হল্লা, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ এরকম চলবার পর
হঠাৎ বাসের ড্রাইভার সেই কাশীনাথ ধমক দিয়ে বলে উঠল, খুব হয়েছে হরি, এবার অন্যদিকে যাও, সরে পড়ো। তার মানে বাসের ড্রাইভার চিনে ফেলেছে যে এ হচ্ছে বহুরূপী হরিদা। তখন বাস যাত্রীদের চমক ভাঙছে, হ্যাঁ, এ সত্যি সত্যি পাগল নয়, এ তাহলে একটা বহুরূপী নাকি? কেউ হাসছে, কেউ সত্যি খুব বিরক্ত, যেরকম আবার কেউ করে আবার উৎপাত, আবার কেউ খুব অবাক হয়েছে এইটা দেখে, এইটা বুঝে যে বাহ, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সচরাচর এইরকম বহুরূপী তো আমরা কখনো দেখিনি। তাহলে এটাই হচ্ছে হরিদার ইউএসপি, যাকে বলা যেতে পারে, যে যখন যেটা সাজছেন তখন সেটাই হয়ে উঠছেন। কেমন? তাহলে এই জায়গাটা থেকে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে, কোথায় কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? আনসারটা সবাই পারছো? একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এবার কেমন পাগল সাজতে পেরেছেন সেই ডিটেলটা কিন্তু একটু ভালো করে দেখে নিও। এবার এই জায়গাটা তুলে খুব কোয়েশ্চেন আসে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, যে কোনো একটা অংশ তুলেই কোয়েশ্চেনটা যেটা আসে সেটা হচ্ছে বক্তা কে। বহুরূপী গল্প থেকে উদ্ধৃত এই অংশটির বক্তা হচ্ছে বাসের ড্রাইভার কাশীনাথ। কাশীনাথ নামটা একটু খেয়াল করো। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর বহুরূপী সাজ। এবার হরিদার আরো বহুরূপী সাজের কথা আমরা দেখব। নাম্বার 2, হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। তাহলে এবার সেকেন্ড ঘটনা, সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারোর কারোর মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুলসাজির উপর ফেলে দেয়। তাহলে দ্বিতীয় ঘটনা যেটা, সেখানে কিন্তু আর হরিদা কোনো উন্মাদ পাগল টাগল সাজছেন না, সেখানে সাজছেন এক অপরূপ রূপসী বাইজি। ফলে শুধু বাইজি সাজলেই তো হলো না, বাইজিদের যে অঙ্গভঙ্গি, বাইজিদের যে চটক লাগানো যে ভঙ্গিমা বা বিভিন্ন জনকে আকৃষ্ট করবার তাদের যে কিছু বিশেষ ভঙ্গিমা রয়েছে, এই সমস্তগুলোই তাকে আয়ত্ত করতে হয়েছে। তো সেদিনটা কিরকম ছিল, সন্ধ্যের আলো সবে মাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ভিড় বাড়ছে, রাস্তাঘাটে ব্যস্ততাও বাড়ছে। এমন সময় সবাইকে চমকিত করে দেখা যাচ্ছে একটা ঘুঙুরের মিষ্টি শব্দের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। সবাই এদিক সেদিক তাকাচ্ছে, কোত্থেকে আসছে। তখন দেখা গেল যে এক রূপসী বাইজি তার ঘুঙুরের শব্দ করতে করতে হাতে একটা ফুল সাজি নিয়ে দোলাতে দোলাতে যেন বেশ নাচতে নাচতেই পথের ওপর দিয়ে চলে যাচ্ছে।
যারা সেই শহরে এসেছে নতুন, তারা সেই রূপসী রূপের মোহে একেবারে মুগ্ধ হয়ে হাঁ করে সেই দিকেই তাকিয়ে আছে। এবার সেই রূপসী বাইজি কি করছে, এক একটা দোকানের সামনে যাচ্ছে, একটুখানি করে চোখ মটকাচ্ছে, যেরকম চোখ মটকায় বাইজিরা আর কি, একটু চোখ মটকাচ্ছে, চোখের একটু ইশারা করছে, আর হাতের ফুলসাজিটা এগিয়ে দিচ্ছে। ফুলসাজি মানে তোমরা জানো যে একটু ওই বেত বা বাঁশের তৈরি একটা ছোট্ট ঝুড়ি মতো, যাতে একটা হ্যান্ডেলও থাকে, তো সেই হ্যান্ডেলটা হাতে ঝুলিয়ে এরকমভাবে ফুলসাজিটা এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলছে আর কিছু করে বকশিস দিয়ে দিচ্ছে তাকে। সব শেষে আর থাকতে না পেরে একজন দোকানদার হেসে ফেলে বলেই ফেলছে হরির কাণ্ড। তাহলে এতক্ষণ ধরে যারা, বিশেষ করে শহরে যারা নতুন যে যুবকেরা সেই বাইজির দিকে হাঁ করে তাকিয়েছিল, তাদের মুগ্ধ চোখের মোহভঙ্গ হচ্ছে এবং তারা বেশ হতাশ স্বরেই বলেই ফেলছে, হ্যাঁ, এটা একটা বহুরূপী ছিল নাকি? তার মানে তখন নিজের গালে চড় মারার অবস্থা, যে এর দিকে এতক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম, মানে সে বোকা বনে গেলাম। কিন্তু বড় কথা তো সেটা নয়, বড় কথা হচ্ছে খুব চমৎকার বাইজি সাজতে পেরেছিলেন হরিদা। বাইজির অঙ্গভঙ্গি সমস্ত কিছুই খুব সুন্দরভাবে তিনি আয়ত্ত করতে পেরেছিলেন, আর সেই জন্যেই বাইজির ছদ্মবেশে সেদিন তার রোজগার কিন্তু মন্দ হয়নি। কোয়েশ্চেনটা হবে, বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। কেমন? এবারে এই জায়গাটা আমাদের সবার হয়ে গেছে। এখান থেকে খুব বেশি অতটা আর কিছু এমসিকিউ আসে না বা এসএকিউ আসে না, যেগুলো দেবার সেগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানটা একটা এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কিভাবে বাইজি রোজগার করছিল? কিভাবে বাইজি রোজগার করছিল? তুমি যখন এটার আনসার করবে তখন তুমি বলবে যে বাইজির ছদ্মবেশ ধরে হরিদা এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন, মুচকি হেসে আর চোখ টিপে তার ফুল সাজিটা এগিয়ে দিচ্ছিলেন। দোকানদারও হেসে ফেলে একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির ওপর ফেলে দিচ্ছিল। এইভাবেই সেই বাইজি রোজগার করছিল। হয়ে গেল। এরপর হরিদা আরও কি সাজেন? 3 নম্বর দেখো, কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কোনোদিন বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, এই এত রকম বহুরূপ ধারণ করেন। এবার 4 নম্বরটা এসো, এখানে আমরা একটা ডিটেইলিং পাচ্ছি। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। ওই যে বললাম, এই জায়গাটাই হচ্ছে আমাদের কি লাইন, এই জায়গাটাই হচ্ছে হরিদার ইউএসপি। তিনি একবার কি করেছেন, তিনি একবার পুলিশ সেজে
দয়ালবাবু বলে একজন রয়েছে, তার লিচু বাগানের ভেতর ঘাপটি মেরে দাঁড়িয়েছিলেন, কারণ তার কাছে খবর ছিল যে পাশেই যে স্কুলটা আছে সেই স্কুলের ছেলেগুলো এসে লিচু বাগান থেকে লিচু চুরি করে। তো সেদিনও তিনি দাঁড়িয়েছিলেন এবং স্কুলের 4টে ছেলেকে একেবারে হাতে নাতে খপ করে ধরেছেন লিচু চুরি করতে। এবার পুলিশ দেখে ছেলেগুলো ভয়ে একেবারে কেঁদে কেটে একসা। তো পুলিশ তো কিছুতেই ছাড়বে না, শেষ পর্যন্ত স্কুলের মাস্টার মশাই পর্যন্ত চলে এসেছে, নকল পুলিশের কাছে ক্ষমাও চেয়েছে, কারণ মাস্টার মশাই প্রথমটা চিনতে পারেননি যে হচ্ছে হরিদা। তিনি বলছেন এবারের মতো ওদেরকে মাফ করে দিন, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু সেই পুলিশ কিছুতেই ছাড়বার পাত্র নয়। শেষ পর্যন্ত পুলিশ যা করে, সব পুলিশের কথা আমি বলছি না, কিন্তু বেশিরভাগ পুলিশ যা করে একটু আধটু সেটেলমেন্ট আর কি, একটু ঘুষ নেওয়া। তো সেই রকম হরিদা সেই পর্যন্ত গেছেন, 8 আনা পয়সা ঘুষ নিয়ে তারপরে তিনি মাস্টারের অনুরোধ রক্ষা করেছেন, 4টে ছেলেকে ছেড়ে দিয়েছেন। পরের দিন মাস্টারমশাই জেনে গেছেন যে তিনি কোনো সত্যিকারের পুলিশকে ঘুষ দেননি, ঘুষ দিয়েছেন বহুরূপী হরিদাকে। তাতে কিন্তু একটু রাগ করেননি তিনি, বরং তারিফ প্রশংসা করেছেন যে বাহ, খুব চমৎকার পুলিশ সাজতে পেরেছিল তো হরি। ঠিক আগের দিনও যেরকম একজন বাস যাত্রী বলেছিল খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, এই জিনিসটা। এবার এখান থেকে আমরা কোয়েশ্চেন নেব, সেটা হচ্ছে এই জায়গাটা, এই লাইনটা তুলে, একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতর দাঁড়িয়েছিলেন হরিদা। কোয়েশ্চেনটা যেটা, সেটা হচ্ছে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? আনসার, হরিদা পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানের ভেতর দাঁড়িয়েছিলেন। আর এই যে এই লাইনটা, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, এই লাইনটাকে নাও। কেন? এটা আরেকটু বড় হিসেবেও আসে কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেনটা বড় হিসেবে আসে যে ছেলেদের কেঁদে ফেলবার কারণ কি। হরিদা একবার নকল পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতর দাঁড়িয়েছিলেন এবং স্কুলের 4টে ছেলেকে লিচু চুরি করতে হাতে নাতে ধরেছিলেন। পুলিশের হাতে ধরা পড়ে যাওয়াতেই ভয়ে সেই ছেলেগুলো কেঁদে ফেলেছিল। কেমন? এবার হচ্ছে 8 আনা ঘুষ নিয়ে এইখানটা কোয়েশ্চেনটা নেবে। নকল পুলিশ হরিদা নকল পুলিশ হরিদা কত ঘুষ নিয়েছিলেন? কত ঘুষ নিয়েছিলেন? পরিষ্কার আনসার পেয়ে যাচ্ছ, 8 আনা ঘুষ নিয়েছিলেন। আর একটা জিনিস আমি সবাইকে খেয়াল করতে বলবো, স্কুলের মাস্টার মশাই এসেছিলেন ছেলেদেরকে ছাড়াতে, হেডমাস্টার মশাই কিন্তু নয়। তাহলে এই 3-4টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে কিভাবে হরিদা শহরের জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য সৃষ্টি করেন, যেটা তার জীবনেও একটা বৈচিত্র্য আনে। এবারে আমরা ব্যাক করছি প্রেজেন্ট সিচুয়েশনে, যখন জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয় থেকে আগত সন্ন্যাসীর গল্প শোনবার পর সেই যে গম্ভীর হয়ে গেলেন হরিদা, তারপরে কি হলো। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না।
হরিদা বলছেন, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু অতিই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে এই যে হরিদা গম্ভীর হয়ে আছেন, তার বন্ধুরা ভাবছেন তাহলে কি কোনো প্ল্যান করছেন তিনি, কোনো মতলব ভাবছেন। এরপর যখন হরিদা মুখ খুলছেন তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিকই তাই, হরিদা কিছু একটা প্ল্যানই করছেন। তিনি বলছেন যে আজকে তিনি একটা জব্বর খেলা দেখাবেন। বন্ধুরা বলছে, আমাদের খেলা দেখিয়ে আপনি কি পাবেন? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো আপনি পাবেন না। তখন হরিদা বলছেন যে না, আমি ঠিক সেটা বলছি না, আমি একটা জায়গায় যাব খেলা দেখাতে, এবং আমি চাই তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। আমি যাব জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানো কেন? হরিদা বলছেন যে দেখো, বহুরূপী সেজে সারাদিন ধরে খেলা দেখাই বটে, কিন্তু তাতে কতই বা রোজগার হয়। এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, এটা কিন্তু একটা প্রবাদ, খেয়াল রেখো। কেমন? আমি এখানে দিয়ে দিলাম, এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ এবার এমন একটা দাও মারবো যে যাতে আমার সারা জীবন চলে যাবে। কেমন? এবারে যেটা বলা হচ্ছে যে সত্যি হরিদা কিন্তু পেশায় বহুরূপী হলেও সপ্তাহে প্রত্যেক দিন তিনি বহুরূপী সেজে পথে বের হন না। কোয়েশ্চেনটা হলো, হরিদা কদিন বহুরূপী সেজে বের হন? বহুরূপী সেজে বের হন। আনসারটা খুব সহজ, কিন্তু একটু খেয়াল রেখো, সপ্তাহে একটা দিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন। তাই এবার আর হাত পেতে কাঙালের মতো বকশিস দিতে তিনি রাজি নন। এবার তিনি একটা বড় লোকের বাড়িতে যাবেন, জগদীশবাবুর বাড়িতে, এমন জব্বর খেলা দেখাবেন যে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, একবারেই যা তিনি আদায় করে নেবেন সেটা দিয়ে তার সারা বছর চলে যাবে, এবং সেই জব্বর খেলা দেখাবার জন্যেই তিনি তার বন্ধুদেরও সেখানে থাকতে আমন্ত্রণ জানাচ্ছেন। পেজ নাম্বার 77-এ চলে এসেছি আমরা। বন্ধুরা ভাবছে এই কথা শুনে যে হ্যাঁ, হরিদা তো খুব বললেন জগদীশবাবুর বাড়িতে জব্বর খেলা দেখিয়ে তিনি প্রচুর কিছু আদায় করে নেবেন, কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে বন্ধুরা ভাবছে যে হরিদা বলছেন বটে যে একবারেই যা ঝেলে নেব তাতে সারা বছর আমার চলে যাবে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কারণ জগদীশবাবু কেমন মানুষ, এইখানটা আমি মার্ক করে কোয়েশ্চেনটা তোমাদের জন্য দিয়ে দিলাম। জগদীশবাবু কেমন মানুষ?
জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু তিনি বেশ কৃপণ প্রকৃতির মানুষ। ফলে হরিদাকে একটা সামান্য যোগী সন্ন্যাসী বা বৈরাগী শাস্ত্রে দেখে খুশি হয়ে বড়জোর 5 আনার বেশি তো বকশিস দেবেন না। হরিদা বলছেন, তোমরা যদি আমার সেই খেলাটা দেখতে চাও তাহলে আজকে সন্ধেবেলায় জগদীশপুর বাড়িতে থেকো। বন্ধুরাও রাজি হচ্ছে, কারণ সামনেই তাদের স্পোর্টস আসছে। সেই স্পোর্টসের চাঁদা নেবার অজুহাতে তারা সেদিন সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাবে। এবার সেকেন্ড অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। প্রথমেই আমরা কোয়েশ্চেনটা নিয়ে নেব, সন্ধ্যার চেহারাটি কেমন ছিল? সন্ধ্যার চেহারাটি কেমন ছিল? পুরো ব্র্যাকেট ওপেন করছি আমি, কেমন? এখান থেকে তোমার আনসার। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার আনসার, যে কতদিন তো এই শহরের গায়ে চাঁদের আলো পড়েছে, কিন্তু সেদিনকার মতো এমন স্নিগ্ধ শান্ত উজ্জ্বল জ্যোৎস্না এর আগে কখনো চোখে পড়েনি। ফুরফুর করে মৃদু বাতাস বইছে, এবং সেই বাতাসের দোলায় জগদীশবাবুর বাড়ির বাগানের গাছের পাতাগুলোও দুলছে, একটা মর্মর ধ্বনি উঠছে। সেই পাতলা ঝিরঝির শব্দ যেন কি বলতে চাইছে। সব মিলিয়ে বড় সুন্দর, বড় চমৎকার সেদিনকার সেই সন্ধ্যার চেহারাটা। আনসার হয়ে গেল। এবারে দেখো, জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে জগদীশবাবুর বাড়ির বারান্দায় একটা মস্ত বড় সাদা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর জগদীশবাবু বসে আছেন। তাহলে জগদীশবাবুর বর্ণনা। জগদীশবাবুর বর্ণনা দেওয়া হচ্ছে কিরকম? এক, মাথা সাদা চুল, সাদা দাড়ি, সৌম্য প্রকৃতির শান্ত জ্ঞানী মানুষ হচ্ছেন জগদীশবাবু। এবার হরিদার বন্ধুরা অলরেডি সেখানে পৌঁছে গেছে। তারা তাদের স্পোর্টসের চাঁদার খাতাটাকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় কি হলো, চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। এইটা আমার কোয়েশ্চেন হবে, যে জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? আনসারটা কিরকম হবে? এই জায়গাটাকে আমি একটু পড়ে নিচ্ছি। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, শির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? তাহলে আমার কোয়েশ্চেনটা ছিল, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? কারণ সিঁড়ির কাছে একজন মানুষ এসে দাঁড়িয়েছেন। এইখান থেকে এবার আনসার শুরু হবে, যিনি জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর্গা
তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। এই অবধি তোমার আনসার হয়ে গেল। তাহলে জায়গাটাকে যদি আমরা এবার একটুখানি বুঝে নিই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে হরিদার বন্ধুরা তারা এক্সপেক্ট করেছিলেন যে হরিদা আসবেন, কিন্তু যে মানুষটা এসে দাঁড়িয়েছেন বন্ধুরা চমকে উঠছেন যে সে কি সত্যিই হরিদা। ওই রকম চেহারা কি কোনো বহুরূপীর আদৌ হতে পারে? কারণ সন্ন্যাসী সাজলে কি হবে, একটা জটা জুটো ধারণ করবে, সেরকম কোনো জটা জুটো নেই, হাতে কমণ্ডলু চিমটে কিচ্ছু নেই, হরিণের চামড়ার আসন সঙ্গে নেই, এমনকি গৈরিক বসনও পরিহিত নন। আদুর গা মানে খালি গা, তার ওপরে একটা ধবধবে সাদা উত্তরীয় শুধু জড়ানো, আর পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে শুকনো সাদা চুল উঠছে, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, ঝোলার ভেতর শুধু একটা বই ছিল, গীতা। কি করে বোঝা গেল সেটা? কারণ সেই গীতাটা বার করেই ওই আগন্তুক মানুষটি কি যেন একবার দেখলেন, তারপর যেন আপন মনেই হাসলেন। এই মানুষটাকে দেখে যেটা মনে হচ্ছে যেন তিনি এই জগতের মানুষই নন, এই জগতের সীমার ওপার থেকে তিনি যেন হেঁটে হেঁটে এখানে চলে এসেছেন। তার সেই শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে বোধ হয়, আর তার চোখ থেকে ঝরে পড়ছে একটা অদ্ভুত উদাত্ত, খুব উদার, খুব শান্ত অথচ উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। কেমন? তাহলে এইখানে আমরা ছোট্ট ছোট্ট যে কোয়েশ্চেনগুলো নেব সেটা হচ্ছে বিরাগীর সাজ পোশাক কেমন ছিল? বিরাগীর সাজ পোশাক কেমন ছিল? আদুর গা মানে খালি গা, তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছিল ছোট বহরের একটি সাদা থান। এবার এই কোয়েশ্চেনটা নাও, ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। কোয়েশ্চেনটা হচ্ছে বিরাগীর ঝোলার ভিতরে কি বই ছিল? বিরাগীর ঝোলার ভিতরে কি বই ছিল? একটাই বই ছিল, সেটি হচ্ছে গীতা। এবারে এই জায়গাটা কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি। বিরাগীর চোখের দৃষ্টি কেমন ছিল? বিরাগীর চোখের দৃষ্টি কেমন ছিল? তিনটে পয়েন্ট আসবে। অদ্ভুত উদাত্ত শান্ত আর উজ্জ্বল ছিল বিরাগীর চোখের দৃষ্টি। এবার এহেন একজন আগন্তুককে দেখে খুব স্বাভাবিকভাবে জগদীশবাবু সহ বাকি যারা সেখানে ছিল সবাই চমকে উঠছে। জগদীশবাবু ওই বারান্দায় চেয়ারে বসে বসে তিনি দেখছেন সবটা, তারপর উঠে দাঁড়াচ্ছেন, ওইখানেই উঠে দাঁড়াচ্ছেন, বলছেন আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি,
কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু ওখান থেকে উঠে দাঁড়িয়েই সেই আগন্তুককে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তিনি বলছেন যে আসুন। তখন আগন্তুক সেই বিরাগী সন্ন্যাসী প্রথম চোটেই জগদীশবাবুর অহংকারকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তিনি বললেন যে আচ্ছা, আপনি কি ভগবানের চেয়েও বড়? এ কথা বলবার কারণটা কি? কারণ যখন বিরাগীজিকে মহারাজ বলে সম্বোধন করছেন জগদীশবাবু, তখন বিরাগীজি বলছেন আমি মহারাজ নই, আমি এই বিরাট সৃষ্টির মধ্যে একটা ছোট্ট ধূলিকণা মাত্র। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন, তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। তাহলে প্রথম চোটেই, তাহলে এই জগদীশবাবু কিন্তু বেশ অহংকারীও। তোমরা নিশ্চয়, কেন আমি এটা বলছি বুঝতে পারছো, যে প্রথমে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন, সেই সন্ন্যাসীর আত্মসংযমের বাঁধ ভেঙে দিয়েছিলেন জগদীশবাবু তার টাকা দিয়ে, তার সম্পত্তির অহংকার দিয়ে। এবার এহেন অহংকারী মানুষটির অহংকার প্রথম চোটেই বিরাগীজি ভেঙে দিচ্ছেন, যে আপনি বোধহয় নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, সেই জন্য একজন বিরাগী সন্ন্যাসীকে ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই তাকে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন। কেমন, তাই তো? তখন বিরাগীজির কথায় জগদীশবাবু নিজের ভুল বুঝতে পারছেন, তাড়াতাড়ি করে তিনি সিঁড়ি ধরে নিচে নেমে আসছেন, অপরাধ স্বীকার করছেন এবং বলছেন বিরাগীজি যেন তার ওপর রাগ না করেন। এই কোয়েশ্চেনটা নিয়ে নেব আমরা। কে কাকে এ কথা বলেছেন? আপনি কি ভগবানের চেয়েও বড়? এই কথা বিরাগীরূপী হরিদা বলেছেন জগদীশবাবুকে। বিরাগীরূপী হরিদা কথাটা আমি এখনই বলে দিলাম, কারণ পরে সে সত্যটা আমাদের সামনে চলেই আসবে। এবারে হচ্ছে আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে, এইখান থেকে যে কোয়েশ্চেনটা, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ 11 লক্ষ টাকা। নেক্সট এটা নিয়ে নাও, আমার অপরাধ হয়েছে। এখানেও সে একই কথা, কে কাকে এ কথা বলেছেন। এবার উল্টে যাবে আনসারটা, জগদীশবাবু বিরাগীরূপী হরিদাকে এই কথা বলেছেন। এবারে তাহলে কি হচ্ছে, আগন্তুক আবার হাসেন। কোন কথায় হাসছেন? ওই যে জগদীশবাবু বললেন যেটা, যে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। রিপু কথাটার অর্থ একটু জেনে রাখো, রিপু মানে হচ্ছে শত্রু। আমাদের মধ্যেই, আমাদের প্রত্যেকের মধ্যেই ষড়রিপু আছে, 6টা রিপু, যেগুলো যতদিন কন্ট্রোলে থাকে, চাপা থাকে, ততই ভালো। যখনই সেগুলো কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়, তখনই কিন্তু মারাত্মক হতে পারে। কি কি সেই ষড়রিপু বা 6টা শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রাগ বলো, হিংসা বলো, লোভ বলো, এইগুলোই হচ্ছে আমাদের সেই 6টা শত্রু, যেগুলোকে দমন করে রাখতে হয়। তো বিরাগী বলছেন যে আমি তো বিরাগী, সেই জন্যেই রাগ বলে কোনো রিপু আমার এখন আর নেই।
হয়তো একদিন ছিল, যখন পূর্বজন্ম, সন্ন্যাস গ্রহণের আগের কথা সেটা। জগদীশবাবু বলছেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদার নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এ রকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখন জগদীশবাবু বলছেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনার কোনো। বিরাগী বলছেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তখন জগদীশবাবু বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। তাহলে এই গোটা জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিরাগীজি আর জগদীশবাবুর মধ্যে কি কথোপকথন হচ্ছে। বিরাগীজি বলছেন, রাগ বলে কোনো রিপু এখন আর আমার নেই, সেটা হয়তো এককালে ছিল যখন আমি সন্ন্যাস নিইনি, এখন আমি সর্বত্যাগী সন্ন্যাসী, কাজে কোনো কিছুই এখন আমার নেই। জগদীশবাবু যখন তার সেবা করতে চাইছেন তখন খুব বড় জোর 1 গ্লাস ঠান্ডা জল খাচ্ছেন, আর কিচ্ছু না। এবার যখন বিরাগী বলছেন জগদীশবাবুকে, পরম সুখ কাকে বলে জানেন? সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে সমস্ত পার্থিব ধন সম্পদ সব কিছুকে আঁকড়ে ধরে ভাবি যে আমি খুব সুখী, আসলে কিন্তু আমরা তাতে সুখী নই, কারণ এইগুলো আমাদের সুখের তৃষ্ণা আরও বাড়িয়ে দেয়। সেজন্য এই পার্থিব সম্পদ, এই সমস্ত কিছুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াটাই হলো পরম সুখ।
ততক্ষণে জগদীশবাবু সিঁড়ির ওপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করছে। তিনি বিরাগীকে বলছেন, আমার এখানে কয়েকটা দিন অন্তত থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। বিরাগী প্রত্যাখ্যান করছেন, বলছেন বাইরে এত বড় খোলা আকাশ, এত বড় ধরিত্রী, সেখানে কি জায়গার অভাব যে আমি এক বিষয়ী মানুষের দালান বাড়ির ঘরে থাকব? যখন জগদীশবাবু তাকে ইনসিস্ট করছেন যে আমার অনুরোধ বিরাগীজি, তখন বিরাগীজি বলছেন যে না না, আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন। তখন জগদীশবাবু বলছেন, তাহলে অন্তত একটু কিছু উপদেশ আমাকে শুনিয়ে দিয়ে যান, নইলে আমি যে শান্তি পাবো না। তখন বিরাগীজি কি বলছেন? তিনি বলছেন, এই যে ধন সম্পদ আজকে আপনার আছে, বা যে কারোরই ধন সম্পদ আছে, বা যার যত লোকবল আছে, বা যার যৌবন সম্পদ আছে, এই ধন জন যৌবন এগুলো কিচ্ছু নয়, এগুলো সব সুন্দর সুন্দর এক একটা মায়া, ছলনা, বঞ্চনা মাত্র। সুতরাং সেই সমস্ত বঞ্চনার হাত এড়িয়ে মন প্রাণ সমস্ত সঁপে দিন সেই একজনের কাছে, যাকে পেলে দুনিয়ার সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়, অর্থাৎ ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে নিজেকে সমর্পণ করে দেওয়াটাই জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। এই পর্যন্ত বলবার পরে বিরাগীজি বলছেন, আচ্ছা আমি তাহলে এবার চলি। জগদীশবাবু বলছেন, আপনি একটা মিনিট দাঁড়ান। এবার কেউই বুঝতে পারছেন না কেন, কিন্তু বিরাগী সন্ন্যাসী সিঁড়ির ওপরে 1 মিনিট অচঞ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। সেদিনকার চাঁদের আলোর থেকেও স্নিগ্ধ এক জ্যোৎস্নার মতো জ্যোতি যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছিল। জগদীশবাবু ফিরছেন, তার হাতে একটা থলি, থলির মধ্যে রয়েছে 101 টাকা। তিনি সেটা বিরাগীজিকে দিতে চান তার তীর্থ ভ্রমণের জন্য। বিরাগীজি বলছেন, তীর্থ ভ্রমণ? আমার বুকের ভেতরেই তো সব তীর্থ রয়েছে, আলাদা করে তো আর ভ্রমণ করে দেখবার দরকার হয় না। তখন জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। কেমন? এই পর্যন্ত আমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা চটপট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেব। এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবু কিভাবে বিরাগীর সেবা করেছিলেন? কিভাবে বিরাগীর সেবা করেছিলেন? তাহলে জগদীশবাবু বিরাগীজিকে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে তার সেবা করেছিলেন। এবার এই যে দেখো মার্ক করেছি ভবতোষ, এই লাইনটা, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বক্তা কে? খেয়াল রাখতে হবে যে গল্প কথক ছাড়াও আরো 2টো ক্যারেক্টার রয়েছে, একজনের নাম অনাদি, একজনের নাম ভবতোষ। কাজেই কে কোন কথাটা বলছে সেগুলো আমাদের দেখতে হবে। এখানে যেরকম বক্তা হচ্ছে ভবতোষ, যখন গলার স্বরের প্রসঙ্গ আসছে। এবার এই জায়গাটা, পরম সুখ কাকে বলে? তাহলে বিরাগীর মতে পরম সুখ কাকে বলে? বিরাগীর মতে পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এবারে অনাদি, এই জায়গাটা সার্কেল করলাম। শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এখানেও কোয়েশ্চেন একই থাকছে, বক্তা কে? বক্তা হচ্ছে এখানে অনাদি। কেমন? এবারে এই জায়গাটা
নইলে আমি শান্তি পাব না। কি না হলে বক্তা শান্তি পাবেন না। কি না হলে বক্তা শান্তি পাবেন না। বিরাগী সন্ন্যাসী যদি জগদীশবাবুকে কিছু উপদেশ শুনিয়ে না যান, তাহলে জগদীশবাবু শান্তি পাবেন না। কেমন? এবার এই জায়গাটা যেটা আমি ব্র্যাকেট করেছি, এইখান থেকে আমি কোয়েশ্চেন টানছি। বিরাগী জগদীশবাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন? বিরাগী জগদীশবাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন? ঠিক যে অংশটা ব্র্যাকেট করা রয়েছে সেই অংশটাই পুরো তুলবে, যে ধন জন যৌবন কিছুই নয়, সেসব এক একটি সুন্দর সুন্দর বঞ্চনা, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজন অর্থাৎ ঈশ্বরের আপন হতে চেষ্টা করতে হবে, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। এই হচ্ছে তোমার আনসার। এবারে আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। কোয়েশ্চেনটা হচ্ছে, কে কাকে কেন এই অনুরোধ করেছিলেন? কে কাকে কেন এই অনুরোধ করেছিলেন? জগদীশবাবু বিরাগী সন্ন্যাসীর তীর্থ ভ্রমণের জন্য প্রণামী দেবেন বলে বিরাগীকে এই অনুরোধ করেছিলেন। হয়ে গেল আনসার। এবারে আবার এই জায়গাটায় দেখো, ভবতোষ ফিসফিস করে, তাহলে ভবত সার্কেল করে নাও। ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? তাহলে এখানেও কোয়েশ্চেন আসবে, একই বক্তা কে, বা কে এই কথা বলেছে? ভবতোষ এই কথা বলেছে। এবার এই জায়গাটা 101 টাকা। কোয়েশ্চেনটা হচ্ছে, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিয়েছিলেন? কত টাকা প্রণামী দিয়েছিলেন? 100 টাকা নয় কিন্তু, জগদীশবাবু বিরাগীকে 101 টাকা প্রণামী দিয়েছিলেন। এই কোয়েশ্চেনটা নাও। জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য প্রণামী দিতে চাইলে তীর্থ ভ্রমণের জন্য প্রণামী দিতে চাইলে বিরাগী কি বলেছিলেন? বিরাগী এটাই বলেছিলেন যে তার বুকের ভিতরেই সব তীর্থ, আলাদা করে ভ্রমণ করে দেখবার কোনো দরকার হয় না। এবার যখন জগদীশবাবু তাকে বলছেন, আবারও অনুরোধ করছেন যে আমার অনুরোধ বিরাগীজি, তখন বিরাগী কি বলছেন? তখন বিরাগী বলছেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। অর্থাৎ তিনি সত্যি সত্যিই বিরাগী। যখন জগদীশবাবু বলছেন যে আমার অনুরোধ আপনি এটা গ্রহণ করুন দয়া করে,
তখন বিরাগী বলছেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। ওই যে বললাম, রাগ, লোভ, মোহ, মায়া কোনো কিছুই এখন আর আমার নেই। বলতে বলতে সত্যি সত্যি বিরাগী সিঁড়ি ধরে নেমে চলে গেলেন। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরে যেমন তেমনই পড়ে রইল, সেদিকে ভুলেও একবারও তাকালেন না। এবার হরিদার বন্ধুরা হই হই করতে করতে হরিদার ঘরে এসে ঢুকছে। কি করছেন কি হরিদা, কি হলো, কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরী ওটা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছেন, কি করব বলো, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ বলছে, কি? হরিদা বলছেন, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? তাহলে সত্যি সত্যি হরিদা সেদিন বিরাগী সেজেই জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, এমনই জবর খেলা দেখিয়েছেন যে জগদীশবাবু তো দূরের কথা, তার কাছের বন্ধুরাও কেউ তাকে চিনে উঠতে পারেননি। এবার যেটা বলা হচ্ছে যে আপনি এটা কি কাণ্ড করলেন, জগদীশবাবু আপনাকে অত করে সাধলেন, অথচ আপনি 101 টাকাটা গ্রহণই করলেন না। হরিদা বলছেন যে কি করে স্পর্শ করব বলো তো টাকাটা সন্ন্যাসী হয়ে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমি যখন বিরাগী সন্ন্যাসী সেজেছি, সর্বত্যাগী একজন সন্ন্যাসীর ভূমিকায় আমি যখন অবতীর্ণ হয়েছি, তখন তাতে যদি আমি টাকা গ্রহণ করি, তাতে যে আমার অভিনয়, আমার যে এই বিরাগী সন্ন্যাসীর রূপ ধরা, সব কিছুই বৃথা হয়ে যায়। সবাই ভাবছে কি অদ্ভুত কথাই না বললেন হরিদা, তাই না? এরপরে আর কোনো তর্ক চলে না, এবং এটাও বুঝতে অসুবিধে থাকে না যে হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জলই ফোটাবে, অভাব কোনোদিন মিটবে না। কারণ অদৃষ্ট ভাগ্য হরিদার এই ভুল কোনোদিন ক্ষমা করবে না। ভাগ্য সবাইকে সবসময় বারবার সুযোগ দেয় না। ভাগ্য হরিদাকে একবার সুযোগ দিয়েছিল, কিন্তু হরিদার প্রাণের মধ্যেই বিরাগী সত্তাটা রয়েছে। এই ছোট্ট জায়গাটা একটু বুঝে নিও। এইখানেই হিমালয় থেকে আগত সন্ন্যাসী আর একজন সাধারণ সংসারী মানুষ হরিদার মূলগত তফাৎ। হতে পারেন তিনি হিমালয় থেকে আগত সন্ন্যাসী, কিন্তু তার মধ্যে লোভ, আসক্তি শতগুণে বর্তমান। আর হতে পারে হরিদা একজন সাধারণ সংসারী অভাবী মানুষ, কিন্তু
তার প্রাণের মধ্যেই একটা বিরাগী সত্তা রয়েছে, আসক্তিহীন একটা সত্তা। তিনি যে কেবলমাত্র তার অভিনয়টা নষ্ট হয়ে যাবে, তার বিরাগী সত্তার ঢং নষ্ট হয়ে যাবে বলে 101 টাকা গ্রহণ করেননি তা নয়, কিন্তু বরং তার প্রাণের মধ্যে যে এই আসক্তিহীন যে সত্তাটা, সেটাই তাকে ওই 101 টাকাটা নিতে বারণ করেছে। কিন্তু তাই বলে কি হরিদা বকশিস নিতে যাবেন না? নিশ্চয়ই যাবেন বকশিস নিতে, কারণ তিনি বলছেন আমরা তো আর খাঁটি মানুষ নই, আমরা তো বহুরূপী মাত্র। বকশিস ছাড়া এর থেকে বেশি আমরা আর কি আশা করতে পারি? অর্থাৎ হরিদার মধ্যে একটা কোথাও চাপা অভিমান, একটা ক্ষোভ, একটা যন্ত্রণা আছে। হতে পারে তিনি অভাবী, হতে পারে তার মধ্যে সত্যি সত্যি একটা বিরাগী সত্তা আছে, যে লোভ মোহ মায়াহীন একটা সত্তা। কিন্তু এটাও তো ঠিক যে বহুরূপীকে কোনো মানুষ সম্মানের চোখে দেখে না। সাম্মানিক কোনো পেশা নয় বহুরূপী, সামান্য একটা লৌকিক পেশা। আজকে একজন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সমাজের চোখে যেরকম সম্মানীয়, বহুরূপীরা সেরকম সম্মানীয় নয়। তারা বরাবর অনাদর, উপেক্ষা আর অবহেলাই পেয়ে এসেছে। সেই অনাদর, সেই উপেক্ষা আর সেই অপমানটাই আর একবার নিতে যাবেন তিনি জগদীশবাবুর বাড়িতে, যেচে পড়েই। কারণ তিনি তো শত হলেও বহুরূপী ছাড়া আর কিছু নয়। ফলে বহুরূপীর অপমানটা তো তাকে গ্রহণ করতেই হবে। কেমন? তাহলে এইখান থেকে আমরা যে জরুরি প্রশ্নগুলো একটুখানি করে নি চট করে, সেটা হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে কার ঢং নষ্ট হয়ে যায়? বিরাগী সন্ন্যাসী হয়ে জগদীশবাবুর দেওয়া তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা যদি হরিদা গ্রহণ করতেন, তাহলেই তার ঢং নষ্ট হয়ে যেত। কি অদ্ভুত কথা বললেন হরিদা! এইখানটাতে আমি একটু স্টার বসাচ্ছি, এই স্টারটাকে আমি ওপরে পুট করছি। অদ্ভুত কথাটি কি? হরিদা চির অভাবী একজন মানুষ, অথচ তিনি যখন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলেন, জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিলেও তিনি তা গ্রহণ করেননি। কারণ তার মতে সেটা গ্রহণ করলে তার বিরাগীর যে ঢং, যে অভিনয়, যে সত্তাটা নষ্ট হয়ে যেত। এটাই হচ্ছে সেই অদ্ভুত কথা। এরপরে এই জায়গাটা অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? কোন ভুলের কথা বলা হয়েছে? বিরাগী সন্ন্যাসী হয়ে হরিদা জগদীশবাবুর বাড়িতে গেলে তিনি যখন তাকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিতে চেয়েছিলেন, তখন খাঁটি বিরাগীর মতোই হরিদা সেই সমস্ত প্রত্যাখ্যান করে চলে আসেন। সেটাকেই বলা হয়েছে তার এই মস্ত ভুল। কারণ ভাগ্য হরিদাকে যে সুযোগ দিয়েছিল বড়লোক হবার, সেই সুযোগ হরিদা গ্রহণ করতে পারেননি। এবার অদৃষ্ট কথাটার অর্থ চাওয়া হয় ভীষণভাবে। অদৃষ্ট কথাটার অর্থ হলো ভাগ্য, যা দেখা যায় না, অর্থাৎ ভাগ্য। এবার লাস্ট লাইনটা, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? অর্থ বুঝিয়ে দাও। বহুরূপীরা সমাজে কোনো সম্মান পেয়ে থাকে না, কারণ বহুরূপী সামান্য একটা লৌকিক পেশা।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরা যেরকম সমাজে সম্মানীয়, সেই রকম সম্মান বহুরূপীরা পায় না, বরং চিরকাল অনাদর, উপেক্ষা, অপমানই এরা পেয়ে থাকে। সেই অনাদর উপেক্ষার জন্যই বহুরূপী হরিদার মধ্যেও একটা ক্ষোভ, একটা দুঃখ, একটা চাপা অভিমান রয়েছে। আর সেই অভিমান থেকেই তিনি বলছেন যে আবার তিনি জগদীশ বাবুর বাড়িতে যাবেন বহুরূপীর পাওনা যে বকশিসটা এবং বহুরূপীর পাওনা যে অপমানটা সেইটা গ্রহণ করতে। কেমন ক্লিয়ার হলো সবার কাছে? যদি কারোর কিছু বক্তব্য থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ডেসক্রিপশানে দেখবে আমি আরও যা যা পড়িয়েছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। কেমন, সেখান থেকে দেখে নিও। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।